গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটা ক্লাস জুড়ে যে তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল, সেখান থেকে কিন্তু আমরা পড়াশোনা শুরু করেছিলাম, তাই তো? সেখানে আমরা কি কি বিষয় সম্পর্কে জেনেছিলাম বলো তো? মনে আছে তোমাদের? বাহ, ঠিকই বলেছো যে বায়ুমণ্ডলের ধারণা সম্পর্কে জেনেছিলাম, বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে জেনেছিলাম। এছাড়া আপেক্ষিক আর্দ্রতা, উষ্ণতা, তাপমাত্রার যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, সেই বৈচিত্র্য সম্পর্কেও জেনেছিলাম। এছাড়া গত ক্লাসে আমরা কিন্তু জেনেছিলাম যে বিভিন্ন ধরনের যে বায়ুপ্রবাহ রয়েছে, সেই বায়ুপ্রবাহ সম্পর্কে, তাই তো? আচ্ছা, আজকে কিন্তু আমরা তার ঠিক পরে যে অংশটা তোমাদের বইতে রয়েছে বায়ুপ্রবাহের পর, জেড বায়ু এবং আর্দ্রতা ও অধঃক্ষেপণ, এই যে বিষয়টা, এই জেড বায়ু ও আর্দ্রতা ও অধঃক্ষেপণ সম্পর্কে কিন্তু আজকের আমাদের এই ক্লাসটা। তার আগে দেখি তোমরা যে বললে গত ক্লাসে তোমরা এগুলো পড়ে এসেছো, কতটা কি মনে আছে। তো স্টুডেন্ট, তোমরা বললে যে বায়ুমণ্ডলের উপাদান, তাই তো? বলো তো, বায়ুমণ্ডলের এই যে উপাদান, বায়ুমণ্ডলের কয়টি উপাদান রয়েছে? মূলত তিনটি উপাদান। ভেরি গুড। সেই উপাদানগুলি কি কি বলতো? মনে আছে? বলো, বায়ুমণ্ডলের তিনটি উপাদান কি কি? ভেরি গুড, গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা, তাই তো? এই তিনটি। এবারে এই যে বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান, বিভিন্ন রকম গ্যাস কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলে রয়েছে। তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাসটা আমাদের এই বায়ুমণ্ডলে রয়েছে বলতো? নাইট্রোজেন। ভেরি গুড। তাহলে নাইট্রোজেন বাতাসে কত পরিমাণে রয়েছে? না, 78.08% কিন্তু নাইট্রোজেন আমাদের বাতাসে রয়েছে। এর ঠিক পরেই কিন্তু রয়েছে অক্সিজেন। অক্সিজেনও কিন্তু রয়েছে বাতাসে অনেকটাই। কত পরিমাণ বলো শতকরা? 20.94% কিন্তু হলো অক্সিজেন। এছাড়া মিথেন, হিলিয়াম, ক্রিপ্টন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, কার্বন মনোক্সাইড, ওজোন, এই যে গ্যাসগুলোও কিন্তু বায়ুমণ্ডলে রয়েছে। দেখো, চারটি এমনও গ্যাস রয়েছে যাদের কিন্তু বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, তাই না? কারণ তাদের কিন্তু বায়ুমণ্ডলে খুবই সামান্য পরিমাণে লক্ষ্য করা যায়। তাহলে এই চারটি গ্যাস কি কি বলতো? জেনান। ভেরি গুড। আর নিয়ান, হিলিয়াম, আর কিন্তু হলো ক্রিপ্টন। তাহলে এই যে চারটি বায়ু, এগুলোকে কিন্তু আমরা কি বলছি বলতো? যে নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, এরপরে আমরা জেনেছিলাম যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। উষ্ণতার তারতম্যের স্তর বিন্যাস করতে গিয়ে আমরা দেখেছিলাম যে বায়ুমণ্ডলকে অনেকগুলো স্তরে আমরা ভাগ করেছি। তোমরা আমাকে বলো তো, যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি কোন স্তরটা বর্তমান রয়েছে? ট্রপোস্ফিয়ার। ভেরি গুড। এই ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত ভূপৃষ্ঠ থেকে? বা নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি এবং মেরু অঞ্চলে কিন্তু 8 কিমি পর্যন্ত উচ্চতা রয়েছে এই বায়ু। আচ্ছা, ক্ষুব্ধমণ্ডল এই নামটার সাথে তোমরা পরিচিত? বলতো, ক্ষুব্ধমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? ভেরি গুড, ট্রপোস্ফিয়ার। আচ্ছা বলতো, শান্তমণ্ডল, শান্তমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? স্ট্র্যাটোস্ফিয়ার। ভেরি গুড। তাহলে এই শান্তমণ্ডল কেন বলা হয় বলতো? বাহ, যে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা এগুলো এই স্তরে লক্ষ্য করা যায় না, তাই একে বলা হয় শান্তমণ্ডল। এই স্তরে কিন্তু আরো একটি এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু আরো একটি স্তর লক্ষ্য করা যায়, তার নাম কিন্তু ওজোন স্তর। তাই তো? তোমরা সকলেই জেনেছো ওজোন স্তরের সম্পর্কে। এই ওজোন স্তরের কাজ কি বলতো? বাহ, খুব ভালো বলেছো যে সূর্যের যে অতিবেগুনি রশ্মি, যেটি মানুষ তথা সমগ্র জীবকুল উদ্ভিদকুলের ক্ষতি করে, সেই অতিবেগুনি রশ্মিটাকে কিন্তু শোষণ করে নেয় এই ওজোন স্তর। বর্তমানে কিন্তু মানুষের বিভিন্ন কাজের ফলে ওজোন স্তর কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা গর্ত গর্ত হচ্ছে, যাকে আমরা ওজোন গহ্বর বলি। কোন কোন গ্যাস এই ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী তোমাদের মনে আছে? বলতো, কোন কোন গ্যাস? সিএফসি। ভেরি গুড। তাহলে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, আর হ্যালান, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্যাসগুলো কিন্তু বায়ুমণ্ডলে ব্যাপক হারে কি করছে? না, এই যে ওজোন স্তর, সেই ওজোন স্তরে কিন্তু ক্ষতি করে চলেছে। আচ্ছা স্টুডেন্ট, আমরা উষ্ণতা তারতম্য পড়েছিলাম,
পড়েছিলাম তো যে পৃথিবীর সমস্ত জায়গায় উষ্ণতা সমান নয়, তাই তো? কোথাও উষ্ণতা বেশি, কোথাও কম। এর কারণগুলো কি? তোমাদের মনে আছে এর কারণগুলো কি? বলো তো। ভেরি গুড, যে সূর্যরশ্মির পতন কোণ। কোথাও সূর্য লম্বভাবে কিরণ দেয়, কোথাও বা সূর্য আবার তির্যকভাবে কিরণ দেয়, তাই তো? ফলে সূর্যরশ্মির পতন কোণের হিসাবেও কিন্তু উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। আর কি পড়েছিলে? উচ্চতা পড়েছিলে। প্রতি 1 কিমি উচ্চতায় তাপমাত্রা কত হ্রাস পায় বলতো? ভেরি গুড, 6.4 ডিগ্রি হারে তাপমাত্রা কিন্তু হ্রাস পাচ্ছে, তাই তো? তাহলে উচ্চতা বাড়ার সাথে সাথেও কিন্তু তাপমাত্রা কমছে। এছাড়া স্থলভাগ ও জলভাগের অবস্থান, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, আর কি ছিল? আর ছিল স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, এছাড়া মেঘাচ্ছন্নতা, নগরায়ন, শিল্পায়ন ইত্যাদির প্রভাবেও কিন্তু বায়ুমণ্ডলের যে উষ্ণতা সেটা কিন্তু তারতম্য আমরা লক্ষ্য করেছিলাম, তাই তো? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে বায়ু প্রবাহ, তাই না? বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ। তাহলে তোমরা বায়ু প্রবাহকে কয় ভাগে ভাগ করেছিলাম আমরা বলো তো? 4 ভাগে। ভেরি গুড। কি কি? নিয়ত বায়ু প্রবাহ 1 নম্বর। 2 নম্বর কি? যে সাময়িক বায়ু। এবং 3 নম্বর হলো স্থানীয় বায়ু। আর 4 নম্বর হলো আকস্মিক বায়ু, তাই তো? তোমরা নিয়ত বায়ু সম্পর্কে পড়েছো, বায়ুচাপ বলয় সম্পর্কেও জেনেছো। তাহলে এই নিয়ত বায়ুকে আবার কিন্তু 3টে ভাগে ভাগ করা যায়: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। তোমরা আমাকে এখন বলবে যে কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়, বলো। ভেরি গুড, যে আয়ন বায়ুকে কিন্তু বাণিজ্য বায়ু বায়ু বলা হয়। কেন বলা হয়? কারণ আগেকার দিনে যখন পালতোলা নৌকা করে আহ, ব্যবসা বাণিজ্য হতো, তাহলে এই আয়ন বায়ুকে লক্ষ্য করে কিন্তু যাতায়াতের পথ নির্ধারণ করা হতো। তাই এই বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু। স্টুডেন্ট, আমরা আরো একটা বিষয় জেনেছিলাম যে আইটিসিজেড পড়েছিলাম তো। এই আইটিসিজেড নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। এই আইটিসিজেড এর ফুল ফর্ম কি বলতো? বলো। ভেরি গুড, যে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, তাই তো? যেটা উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে কিন্তু মিলিত হচ্ছে। সেটাকে আমরা, সেই জায়গাটাকে আমরা কি বলছি? আইটিসিজেড। আচ্ছা, গর্জনশীল চল্লিশা কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে দেখা যায় বলতো? বাহ, খুব ভালো বলেছো যে 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যেই কিন্তু গর্জনশীল চল্লিশা লক্ষ্য করা যায়। আচ্ছা, এ তো গেল নিয়ত বায়ু। সাময়িক বায়ু আমরা পড়েছিলাম। সাময়িক বায়ুকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলি কি কি তোমাদের মনে আছে? মনে আছে, তাহলে বলে ফেলো। বা সমুদ্র বায়ু আর স্থলবায়ু 1, 2 নম্বর মৌসুমী বায়ু, আর 3 নম্বর আমরা পড়েছিলাম পার্বত্য বা উপত্যকা বায়ু, তাই তো? আচ্ছা, এরপরে আমরা অ্যানাবেটিক বায়ু আর ক্যাটাবেটিক বায়ু পড়েছিলাম। তোমাদের মনে আছে যে অ্যানাবেটিক বায়ু আর ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য কি? পরীক্ষায় কিন্তু খুব আসে এটা, বলো। ক্যাটাবেটিক বায়ু পর্বতের উপর দিকে ওঠে না নিচের দিকে নামে বলতো? ভেরি গুড, তাহলে পর্বতের ঢাল অনুযায়ী কিন্তু বাতাস ভারী হয়ে নিচের দিকে নেমে যায়, সেটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। আর যেটা পর্বতের নিচ থেকে পর্বতের ঢাল বরাবর উপর দিকে ওঠে, সেই বায়ু কিন্তু উষ্ণ বায়ু, যাকে আমরা বলছি অ্যানাবেটিক বায়ু। আর পর্বতের শিখর দেশের বায়ু শীতল ও ভারী হয় বলে নিচের দিকে নেমে আসে, এবং পর্বতের যে উপত্যকার নিচের দিকে বায়ু সেটি কিন্তু হালকা হয় বলে পর্বতের ঢাল বরাবর উপর দিকে ওঠে, এটাকে আমরা বলবো অ্যানাবেটিক বায়ু। গড় বেগ কার বেশি? আমরা বলেছিলাম যে গড় বেগ বেশি কিন্তু ক্যাটাবেটিক বায়ু, যেটা পর্বতের ঢাল থেকে নিচের দিকে নামছে, তাই তো? এটাও তোমরা পড়বে। আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম স্থানীয় বায়ু সম্পর্কে। গত ক্লাসে আমরা স্থানীয় বায়ু সম্পর্কে জেনেছিলাম। তোমরা বলো তো 2-3 রকমের স্থানীয় বায়ুর নাম। চিনুক, ভেরি গুড। আর আমাদের ভারতবর্ষ দেখা যায় কোন বায়ু স্থানীয় বায়ু? লু, ভেরি গুড। আর হচ্ছে হারমাটান রয়েছে, সিরক্ষ রয়েছে, বোরো রয়েছে, তাই না? এগুলি সবই হলো কিন্তু স্থানীয় বায়ু। তোমরা আমাকে বলো, এই যে বললে চিনুক, চিনুক বায়ু কোথায় লক্ষ্য করা যায়? রকি পর্বতের পূর্ব ঢালে, অর্থাৎ কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু এই ধরনের স্থানীয় বায়ু, যার নাম কিন্তু চিনুক, সেটি কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, লু তোমরা বললে। লু ভারতের কোন অংশে বেশি লক্ষ্য করা যায় বলো, ভারতবর্ষে?
ভেরি গুড, উত্তর পশ্চিম অংশে বিশেষ করে, তাই না? রাজস্থান, গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ। দুপুরবেলা, গ্রীষ্মকালে দুপুরবেলা কিন্তু এক ধরনের গরম বাতাস কিন্তু বয়ে চলে। এটাকেই আমরা কি স্থানীয় বাতাস কি বলি? লু, তাই তো? আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম যে আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু কাকে বলবো? যে হঠাৎ কোনো একটা অঞ্চলে এই বায়ুটা বয়ে চলে, তাই তো? তাহলে আকস্মিক বায়ু কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, এক ঘূর্ণবাদ আর দুই হচ্ছে কিন্তু প্রতিবক ঘূর্ণবাদ। ঘূর্ণবাদ পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে ঘূর্ণবাদকেও কিন্তু অনেক রকম ভাগে ভাগ করা যায়, যেমন ক্রান্তীয় ঘূর্ণবাদ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, তাই না? তোমরা আমাকে বলো তো যে এই যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণবাদ সেটাকে আমরা কি বলি? ভেরি গুড, সাইক্লোন, তাই না? চীন সাগরের ঘূর্ণবাদকে আমরা কি বলি? বাহ, খুব ভালো বলেছে যে চীন সাগরের ঘূর্ণবাদকে আমরা বলি টাইফুন। আচ্ছা, এই যে ঘূর্ণবাদ, সব থেকে বিধ্বংসী যে ঘূর্ণবাদ তার নাম কি বলতো? ভেরি গুড, তার নাম কিন্তু হলো টর্নেডো, তাই না? সেটা কোথায় লক্ষ্য করা যায়? যে আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু এরকম টর্নেডো লক্ষ্য করা যায়। দেখো স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে এই অবধি কিন্তু আমরা আলোচনা করেছিলাম, তাই তো? এই প্রতিভ ঘূর্ণবাদ অবধি। এরপরে তোমাদের বইতে ছিল কিন্তু জেট বায়ু এবং আর্দ্রতা ও অধঃক্ষেপণ। সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক জেট বায়ু সম্পর্কে। দেখো, জেট বায়ু কি বলছে? যে বায়ুমণ্ডলের ট্রপোপজ অংশে এক প্রবল গতিবেগ সম্পন্ন বায়ু সংকীর্ণ আঁকাবাঁকা পথে কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এটিকেই আমরা কি বলছি? জেট বায়ু। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো তো, এই যে ট্রপোপজ স্তরটি কোন দুটি বায়ুমণ্ডলের স্তরের মাঝখানের স্তর? মনে আছে তোমাদের? মনে আছে, তাহলে বলো। ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে দুটি বায়ুমণ্ডলের স্তর তার মাঝখানে রয়েছে কিন্তু ট্রপোপজ অঞ্চল। তাহলে এই অঞ্চলে এক প্রকার যে গতিসম্পন্ন বায়ু, সংকীর্ণ বায়ু, যেটা আঁকাবাঁকা পথে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, এটিকেই কিন্তু বলা হচ্ছে জেট বায়ু। তাহলে তোমাদের মাথায় আসতেই পারে যে জেট বায়ু নামকরণ কেন হলো, তাই না? অন্য কিছুই তো হতে পারতো। জেট তো একটা প্লেনের নাম, বা প্লেন যে চলে তাকেই তো আমরা জেট বলি। তাহলে এর পিছনেও কিন্তু একটা ইতিহাস আছে। কি সেই ইতিহাস? দেখো, রয়েছে এখানে জেট বায়ুর নাম কেন হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা সবাই শুনেছো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তোমরা সবাই শুনেছো, শুনেছো তো? তাহলে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে বোমারু বিমানগুলি ছিল, সেই যুদ্ধ বিমান, যাকে জেট যুদ্ধ বিমান বলা হতো, সেই জেট বিমানের মাধ্যমে এই বায়ুর অস্তিত্ব কিন্তু প্রথম জানা যায়। তাই তারই নামকরণ অনুসারে বা তারই নাম অনুসারে এই বায়ুর নাম দেওয়া হয় কিন্তু জেট বায়ু। জার্মান আবহবিদ এইচ সেলস্কপ তার গবেষণাপত্রে প্রথম জেট বায়ু শব্দটি ব্যবহার করেছিলেন। মূল জার্মান শব্দ স্টেলস্ট্রম, যার অর্থ হলো কিন্তু জেট স্ট্রিম। তাহলে এই জেট বায়ুর ইংরেজি অর্থ কিন্তু হলো জেট স্ট্রিম। আর নামকরণ কি করে হয়েছে? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে আমেরিকার বোমারু যে বিমানগুলো ছিল, জেট বিমান, সেগুলো কিন্তু এই বাতাসের প্রথম হদিশ পায়। তাই তার নাম অনুসারে এর নামকরণ কি করা হয়? জেট বায়ু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটাও কিন্তু মনে রাখবে যে জেট বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রভাবিত হয়। জেট বায়ু সবসময় কিন্তু পূর্ব থেকে, সরি, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রভাবিত হয়। দেখো, এই যে এই আঁকাবাঁকা পথে কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রভাবিত হচ্ছে ট্রপোপজ অঞ্চলে, অর্থাৎ একদম নিচে কিন্তু নয়। ঠিক আছে? এই যে আমেরিকার বোমারু যে বিমান, জেট বিমান, এই বিমানই কিন্তু প্রথম এই বাতাসের হদিশ পায়। আচ্ছা, এরপরে রয়েছে দেখো জেট বায়ু শ্রেণীবিভাগ। দেখো, মেরু অঞ্চলের ঊর্ধ্বে জেট বায়ু হলো মেরু সীমান্ত জেট বায়ু। অর্থাৎ মেরু অঞ্চল কোন দিকে? এই উপরের অংশ, এদিকে উত্তর মেরু, আর নিচের দিকে কিন্তু হলো দক্ষিণ মেরু, তাই তো? তাহলে মেরু, এই যে মেরুদেশীয় জেট বায়ু। এবারেও দেখো রয়েছে মেরুদেশীয় জেট বায়ু। তাহলে মেরু অঞ্চলের ঊর্ধ্বে জেট বায়ু কিন্তু চলাচল করে, সেটাকে আমরা কি বলবো? মেরু সীমান্ত জেট বায়ু। তাহলে এক নম্বর ভাগ হলো মেরু সীমান্ত জেট বায়ু। দু নম্বর কি ভাগ রয়েছে দেখো, উপক্রান্তীয় মণ্ডলের ঊর্ধ্বে উপক্রান্তীয় জেট বায়ু। এই যে উপক্রান্তীয় অঞ্চলের ঊর্ধ্বে উপক্রান্তীয় জেট বায়ু,
আর এখানেও দেখো লক্ষ্য করা যাচ্ছে উপক্রান্তীয় জেট বায়ু। তোমরা মনে রাখবে এই জেট বায়ু কিন্তু সবসময় সে যে কোনো স্থানে হোক, অর্থাৎ মেরুদেশীয় হোক বা উপক্রান্তীয় অঞ্চলে হোক বা ক্রান্তীয় অঞ্চলে হোক, এই বায়ু কিন্তু সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এরপরে ২ নম্বর তাহলে আমরা জানলাম যে উপক্রান্তীয় মণ্ডলের ঊর্ধ্ব উপক্রান্তীয় জেট বায়ু। নাম্বার ৩। ৩ নম্বর কি? দেখো রয়েছে ক্রান্তীয় মণ্ডলের ঊর্ধ্বে ক্রান্তীয় পূবালী জেট বায়ু। অর্থাৎ ক্রান্তীয় মণ্ডলের ঊর্ধ্বে কিন্তু রয়েছে ক্রান্তীয় পূবালী জেট বায়ু। পূবালী জেট বায়ু অর্থাৎ এই বায়ু কিন্তু আবার কি হচ্ছে, যে পূর্ব থেকে কিন্তু পশ্চিম দিকেও প্রবাহিত হয়। তাই এর নামকরণ করার কি হয়েছে, যে পূবালী জেট বায়ু। তাহলে এই ৩টি ভাগ কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কি কি ভাগ? মেরুদেশীয় জেট বায়ু, উপক্রান্তীয় জেট বায়ু এবং ক্রান্তীয় জেট প্রবাহ বা জেট বায়ু। আচ্ছা, জেট বায়ুর বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় জেট বায়ুর? ১ নম্বর দেখো, ট্রপোপজের প্রবল গতিবেগ সম্পন্ন পশ্চিম থেকে পূর্বমুখী হয়। অর্থাৎ ট্রপোপজ অঞ্চলে কিন্তু এই বায়ু পশ্চিম থেকে পূর্বমুখী হয়। এটা আমরা সংজ্ঞাতেও পড়েছিলাম। তাই তো? জেট বায়ু কাকে বলে সেই সংজ্ঞাতেও যখন পড়েছিলাম তখনও কিন্তু দেখেছিলাম যে জেট বায়ু ট্রপোপজ অঞ্চলে যে গতিসম্পন্ন বায়ু সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। ১ নম্বর। ২ নম্বর কি? এর দৈর্ঘ্য কয়েক হাজার কিমি, প্রস্থ কয়েকশো কিমি এবং বেধ প্রায় কয়েক কিমি মতো। তাহলে দৈর্ঘ্য মানে লম্বায় অনেকটা পথ কিন্তু অতিক্রম করে, কয়েক হাজার কিমি, প্রস্থ কিন্তু কয়েকশো কিমি এবং বেগ কয়েক কিলোমিটার মাত্র। এবারে ৩ নম্বর রয়েছে দেখো গতিবেগ। ১০০ থেকে ৫০০ কিমি পার ঘন্টা বেগে কিন্তু এই বায়ুর গতিবেগ হতে পারে। অর্থাৎ কোন অঞ্চলে দেখছো এই বায়ুর গতিবেগ ২০০, ৩০০, অর্থাৎ ১০০ থেকে কিন্তু ৫০০ এর মধ্যে এই বায়ুটা কিন্তু তার ঘন্টায় গতিবেগ রয়েছে। আচ্ছা, ৩ নম্বর হলো। এরপরে নাম্বার ৪ কি রয়েছে দেখো, এটি সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। তাহলে সমচাপ রেখা কি আমরা পড়েছিলাম, যে পৃথিবীর সম উষ্ণতাযুক্ত অঞ্চলকে যখন একটা কাল্পনিক রেখা দ্বারা মানচিত্রে দেখানো হয় তাকে আমরা বলবো সমচাপ রেখা। তাই তো? তাহলে এই সমচাপ রেখার সমান্তরালে কিন্তু এই বায়ু কিন্তু প্রবাহিত হয়, বা একে কিন্তু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু হিসেবেও কিন্তু উল্লেখ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে দেখো নাম্বার ৫, ঋতু পরিবর্তনের সাথে সাথে এর অবস্থান ও গতিবেগ কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ ঋতু পরিবর্তন মানে কি? শীত, গ্রীষ্ম, বর্ষা, তাই না? তাহলে ঋতু পরিবর্তন যেমন হবে সাথে সাথে কিন্তু এই বাতাসের গতিবেগ এবং এর অবস্থান কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে। দেখো এই যে ছবিতে ট্রপোপজ অঞ্চলে এই বায়ুর দেখো লক্ষ্য করা যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু এ তার প্রসার কিন্তু বাড়াচ্ছে। তাই তো? তাহলে আমরা কি জানলাম, যে জেট বায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে। স্টুডেন্ট, এর পরে আমরা জানবো যে মৌসুমী বায়ু ও জেট বায়ু এই বায়ু দুটির সম্পর্ক কি। দেখো, আমাদের ভারতবর্ষ কোন প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায়? মৌসুমী। তাই আমাদের ভারতবর্ষকে বলা হয় কিন্তু ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। তাই তো? তাহলে এই মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর কি সম্পর্ক রয়েছে? শীতকালে ভারতের মাঝ বরাবর থাকা উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু অবস্থান করে বলে এখানে কিন্তু উচ্চচাপ বিরাজ করে। তাহলে কি, যে শীতকালে যখন ভারতের মাঝ বরাবর উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু কিন্তু অবস্থান করছে, ফলে ভারতীয় উপমহাদেশের থেকে মৌসুমী বায়ু প্রত্যাগমন করে। অর্থাৎ ভারতীয় যে উপমহাদেশে মৌসুমী বায়ু ফেরে সেটা কিন্তু ফিরে যায়। তাহলে ক্রান্তীয় পূবালী জেটবায়ু ভারতের মাঝ বরাবর যে নিম্নচাপ সৃষ্টি করে তার প্রভাবে মৌসুমী বায়ু কিন্তু ভারতে আসে। তাহলে মৌসুমী ভারতে কবে প্রবেশ করে? কোন মাসে বলতো? জুন জুলাই মাসে, তাই না? তাহলে এই যে মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করছে তার জন্য কিন্তু এই ক্রান্তীয় পূবালী জেট বায়ু দায়ী। কারণ এই জেট বায়ু কিন্তু মৌসুমী বায়ুকে অনেকটা চাপ দিয়ে আমাদের ভারতবর্ষের যে মাঝ বরাবর নিম্নচাপ বা দক্ষিণ পশ্চিম দিক দিয়ে যে মৌসুমী প্রবেশ করছে সেই প্রবেশ করাতে কিন্তু সাহায্য করছে এই ক্রান্তীয় পূবালী জেট বায়ু। উপক্রান্তীয় জেট বায়ু যত তাড়াতাড়ি উত্তরে সরে মৌসুমী বায়ু তত তাড়াতাড়ি ভারতে আসে। তাহলে উপক্রান্তীয় যে জেট বায়ু যত তাড়াতাড়ি উত্তর দিকে সরে যাবে তত তাড়াতাড়ি কিন্তু মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করবে। যে বছর জেট বায়ু হঠাৎ উত্তরে সরে সে বছর মৌসুমী বায়ুর বিস্ফোরণ হয়, অর্থাৎ মৌসুমী বিস্ফোরণ হয়।
কি মৌসুমী বায়ু বিস্ফোরণ কি? অর্থাৎ সময়ের আগে যখন মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে যায় তখন কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত ঘটায় এবং কি হয় যে বন্যারও সৃষ্টি হয়। তাই কিন্তু মৌসুমী বায়ু যদি জেট বায়ু তাড়াতাড়ি ঠেলে দেয় বা জেট বায়ু তাড়াতাড়ি উত্তরে সরে যায় তাহলে কিন্তু মৌসুমী বায়ু ভারতে তার সময়ের আগে প্রবেশ করে। তাই একে কি বলা হয়? মৌসুমী বিস্ফোরণ। তাহলে মৌসুমী বায়ু এবং জেট বায়ু কিন্তু সম্পর্ক রয়েছে, তাই না? দেখো এই যে ছবিতে ভারতীয় উপমহাদেশ, এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশ, তাই তো? তাহলে এখানে এই যে জেট বায়ু আর এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করছে কোন বায়ু? না, মৌসুমী বায়ু। এই জেট বায়ু যত তাড়াতাড়ি উত্তর দিকে সরে যাবে তত তাড়াতাড়ি কিন্তু মৌসুমী বায়ু এই বায়ু সামনে দিয়ে বা কাছ থেকে কিন্তু তাড়াতাড়ি এখানে প্রবেশ করবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো বায়ু প্রবাহের বা বায়ু প্রবাহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু খুব আসে। কি না, বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় বাত পতাকার সাহায্যে। এই যে বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিক হচ্ছে, এই দিক, বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় কার সাহায্যে? না, বাত পতাকার সাহায্যে। ২ নম্বর কি রয়েছে? যে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রে। তাহলে বায়ুর গতিবেগ, ঘন্টায় কত কিমি গতিবেগে বায়ু যাচ্ছে, সেই গতিবেগ কিসে মাপা হয়? অ্যানিমোমিটার যন্ত্রে। বায়ুর যে শক্তিমাত্রা নির্ণায়ক স্কেল হলো কিন্তু বিউফোর্ড স্কেল। বায়ুর শক্তিমাত্রা নির্ণায়ক স্কেলের নাম কিন্তু হলো বিউফোর্ড স্কেল। এরপর নাম্বার ৪, বায়ুর গতিবেগ একক হলো নট। তাহলে বায়ুর গতিবেগের একক কি? নট। পৃথিবীর কেন্দ্রে এক কৌণিক মানে ভূপৃষ্ঠে যে দূরত্ব তৈরি হয় তা হলো কিন্তু নট। ১ নট সমান সমান 1.15 মাইল বা 1.85 কিমি। তাহলে 1 নট বা ১ নট সমান সমান কত কিমি? না, ১.১৫ মাইল বা ১.৮৫ কিমি নট। আচ্ছা, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে বলো তো আমাকে যে বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? বাত পতাকার মাধ্যমে। ভেরি গুড। বায়ুর গতিবেগ মাপা হয় কার মাধ্যমে? অ্যানেমোমিটারের মাধ্যমে, তাই তো? এছাড়া বায়ুর যে শক্তি মাত্রা, সেই শক্তি মাত্রা নির্ণায়ক স্কেলের নাম কি? না, বিউফোর্ড স্কেল। আর বায়ুর গতিবেগের একক কি বলতো? বায়ুর গতিবেগের একক হলো কিন্তু নট। এই যে ছবি দেখো, এটা কিন্তু হলো বাত পতাকার ছবি, বায়ুর দিক নির্ণয় হচ্ছে। এবং এর পরের ছবিটা তোমরা দেখছো, এই ছবিটা কিন্তু হলো বায়ুর গতিবেগ মাপার যন্ত্র, অর্থাৎ অ্যানিমোমিটার যন্ত্র। আচ্ছা, আচ্ছা স্টুডেন্ট, এরপরে আমরা যে বিষয়টিতে আসবো সেটি হলো কিন্তু আর্দ্রতা ও অধঃক্ষেপণ। দেখো, আর্দ্রতা ও অধঃক্ষেপণ এগুলো কি সব জলচক্রের সাথে সম্পর্কিত না? তাই আমাদের কিন্তু প্রথমে জানতে হবে যে জলচক্র কি। জলচক্র হলো বায়ুমণ্ডল ও শিলামণ্ডলের মধ্যে বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, পৃষ্ঠপ্রবাহ ও অনুপ্রবেশের দ্বারা সম্পাদিত জলের বিরামহীন চক্রাকার পরিক্রমা। দেখো, এই যে গ্রীষ্মকালে দেখবে যে উষ্ণতার জন্যে কোন স্থানের জল কিন্তু বাষ্পীভূত হয়ে সরাসরি, বা জল কিন্তু অনেকটা বাষ্পীভূত হয়, সেই স্থানের জলটা কমে যাচ্ছে, তাই না? তাহলে সেই জল কিন্তু বাষ্পীভূত হয়ে হচ্ছে, ঘনীভবন হচ্ছে এবং মেঘ সৃষ্টি হচ্ছে ঘনীভবনের মাধ্যমে, এবং সেখানে ভারী হয়ে সেই মেঘ থেকে কিন্তু বৃষ্টি হিসাবে ভূপৃষ্ঠে আবার জলটা ফিরে আসছে। আসছে তো? তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু আমরা বলছি জলচক্র। অর্থাৎ মেঘ সৃষ্টি হচ্ছে, মেঘের মাধ্যমে বৃষ্টি হচ্ছে, সেই জল কিন্তু আবার ভূপৃষ্ঠে আসছে। এই ভূপৃষ্ঠের জল আবার কিন্তু বাষ্পীভূত হয়ে কি হচ্ছে? না, ঘনীভবন হচ্ছে, অধঃক্ষেপণ হচ্ছে, পৃষ্ঠ প্রবাহ হচ্ছে। এই যে জলের বিরামহীন যে চক্রটা, একেই কিন্তু আমরা কি বলবো? না, জলচক্র। জলচক্রের প্রক্রিয়া বা উপাদানগুলির মধ্যে বাষ্পীভবন, ঘনীভবন এবং অধঃক্ষেপণ হলো বায়ুমণ্ডলীয় ঘটনা বা প্রক্রিয়া। তাহলে বায়ুমণ্ডলীয় ঘটনা অর্থাৎ বাতাসে কোনগুলো হয়? বাষ্পীভবন, বাতাসের মাধ্যমে সেটা বাতাস হালকা হয়ে জলীয় বাষ্প উপরে উঠে যাচ্ছে, তাই না? ঘনীভবনের মাধ্যমে মেঘের সৃষ্টি হচ্ছে, তাই তো? এবং বৃষ্টিরূপে কিন্তু অধঃক্ষেপণ হিসেবে কিন্তু ফিরে আসছে আমাদের এই পৃথিবী পৃষ্ঠে। দেখো, তোমরা এই ছবিটা দেখলেই বুঝতে পারবে জলচক্র। জল এখান থেকে বাষ্পীভবনের মাধ্যমে দেখো ঘনীভবন হয়ে মেঘ সৃষ্টি হচ্ছে, এবং এই মেঘটা কিন্তু এখানে সরে এসে বা দেখো পুনরায় বৃষ্টি হয়ে জলটা কিন্তু আবার সেই
তার পৃষ্ঠপ্রবাহ, অনুপ্রবেশ মাটির তলা থেকে অনুপ্রবেশ করছে, এছাড়া তার ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু নদী নালা খালের মাধ্যমে প্রবাহিত হয়ে কিন্তু আবার সে সমুদ্রে ফিরে যাচ্ছে। এই যে সাইকেলটা চলছে বা এই যে ক্রিয়াটা অনবরত চলছে, একেই কিন্তু আমরা কি বলবো, জলচক্র। আর এই জলচক্রের প্রধান উপাদান তিনটি কি কি? না বাষ্পীভবন, ঘনীভবন এবং অধঃক্ষেপণ। আচ্ছা, দেখো এই যে বাষ্পীভবন, আমরা বাষ্পীভবন সম্পর্কে জানবো, ঘনীভবন সম্পর্কে জানবো এবং অধঃক্ষেপণ সম্পর্কেও কিন্তু জানবো। বাষ্পীভবন, যে প্রক্রিয়ায় জল তরল বা কঠিন অবস্থা থেকে উষ্ণতার প্রভাবে বাষ্পীভূত হয় এবং তা বায়ুমণ্ডলে মেশে, তা হলো কিন্তু বাষ্পীভবন। তাহলে কি বলছে, যে যে প্রক্রিয়ায় জল তরল বা কঠিন, সেটা তুষার হোক, বরফ হোক বা হিমবাহ হোক, সেই অবস্থা থেকে উষ্ণতার প্রভাবে, অর্থাৎ উষ্ণতা যদি বেশি হয় সেই স্থানে দেখবে যে বাষ্পীভূত হয় যে জলটা, সেটা অনেক তাড়াতাড়ি হয়, তাই না? তাহলে তা বাষ্পীভূত হয়ে কিন্তু বায়ুমণ্ডলে মিশছে, এটাই কিন্তু হলো বাষ্পীভবন। স্টুডেন্ট বলতো যে কোন জলবায়ু অঞ্চলে বাষ্পীভবনের হার সব থেকে বেশি? গরম কোথায় বেশি পড়ে, কোন জলবায়ু অঞ্চলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, তাই না? কারণ সেখানে সূর্যরশ্মি কিন্তু লম্বভাবে কিরণ দেয়, ফলে সরাসরি কিন্তু ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে এবং নদী নালা কিন্তু উত্তপ্ত হয়ে জলটা কিন্তু বাষ্পীভূত হয়ে উপরে উঠছে, তাই তো? তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু বাষ্পীভবনের বেশ প্রক্রিয়া বেশি হয়, ফলে বৃষ্টিপাতেরও পরিমাণ সব থেকে বেশি হয় এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। উদ্ভিদ ও মৃত্তিকা থেকে বাষ্পমোচন ও বাষ্পীভবন যখন একত্রে ঘটে, তা হলো কিন্তু বাষ্পীয় প্রস্বেদন। অর্থাৎ উদ্ভিদ থেকেও কিন্তু এরকম বাষ্পমোচন হয়। দেখো এই যে উদ্ভিদ থেকেও কিন্তু বাষ্প ভবন, যে বাষ্পীভবন প্রক্রিয়া, সেটাও কিন্তু উদ্ভিদ থেকেও হতে পারে। এবং উদ্ভিদ ও মৃত্তিকা থেকে যখন সেই প্রক্রিয়াটা হয়, তখন তাদের মিলিত এই যে প্রক্রিয়াটাকে কি বলা হয়? বাষ্পীয় প্রস্বেদন। বায়ুমণ্ডলের বেশিরভাগটাই হলো সমুদ্র থেকে। তাহলে এই যে বায়ুমণ্ডলে যে বাষ্পীভবন ঘটনাটা ঘটছে, তাহলে এই বাষ্পীভবনটা বেশিরভাগ কোত্থেকে হচ্ছে বলতো? সমুদ্র থেকে। কারণ কি, সমুদ্র বিপুল জলরাশি যখন সৌর কিরণের দ্বারা বাষ্পীভূত হবে, তাহলে বেশি হবে কোথায়? সমুদ্রতে। তাহলে সমুদ্র ভাগেই কিন্তু এই বাষ্পীভবনের পরিমাণ বেশি হয়। বাষ্পীভবনের হার নির্ভর করে কতগুলি জিনিসের উপরে। কি কি জিনিস? দেখো, এক হচ্ছে উষ্ণতা, দুই হচ্ছে বায়ু প্রবাহ, তিন হচ্ছে বায়ুর শুষ্কতার মাত্রা, অর্থাৎ জলীয় বাষ্পের উপস্থিতি কত আছে। এগুলির প্রকৃতির উপরে নির্ভর করেই কিন্তু বাষ্পীভবন যে প্রক্রিয়াটা, সেটি কিন্তু সম্পন্ন হয়। আচ্ছা, এরপরে যদি দেখো আর্দ্রতা, নির্দিষ্ট স্থান ও সময়ে নির্দিষ্ট উষ্ণতার নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি হলো কিন্তু আর্দ্রতা। তাহলে কোনো একটি স্থানে এবং নির্দিষ্ট সময়ে কিন্তু, হ্যাঁ, উষ্ণতার যে আয়তনের বায়ুতে জলীয় বাষ্প থাকবে, উষ্ণতার আয়তনের নির্দিষ্ট আয়তনের যে জলীয় বাষ্প থাকবে বায়ুমণ্ডলে, তাকেই কিন্তু আমরা কি বলবো? আর্দ্রতা। আর্দ্রতার প্রকাশ আবার দুভাগে হয়। কি কি? এক হচ্ছে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। এটা কি? যে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, তা নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। অর্থাৎ কোন একটা স্থানে যখন জলীয় বাষ্প আসছে বা থাকছে, তখন সেই জলীয় বাষ্প সেই বায়ুতে নির্দিষ্ট আয়তনের কতটা পরিমাণে আছে, তা কিন্তু হলো নিরপেক্ষ বা চরম আর্দ্রতা। প্রতি ঘনের সেমি বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, তা গ্রামের দ্বারা চরম আর্দ্রতা প্রকাশ করা হয়। তাহলে কিভাবে প্রকাশ করা হয়? যে গ্রামের দ্বারা, ধরো 10 গ্রাম পার ঘন সেমি, 20 গ্রাম পার ঘন সেমি, এরকম কিন্তু প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয়? যে জলীয় বাষ্প পরিমাণ কতটা রয়েছে। ঠিক আছে? তাহলে 1 নম্বর হলো কিন্তু নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা। এরপরে কি রয়েছে দেখবো। আচ্ছা, এরপরে দেখো রয়েছে বিশেষ আর্দ্রতা। এই বিশেষ আর্দ্রতা কি? যে নির্দিষ্ট ওজনের বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প আছে, তা কিন্তু বিশেষ বা নির্দিষ্ট আর্দ্রতা, তাই তো? তাহলে আমরা একটু আগে পড়েছিলাম একটা আর্দ্রতা, চরম আর্দ্রতা, তাই তো? এই চরম আর্দ্রতার পরে রয়েছে কিন্তু বিশেষ আর্দ্রতা। কি? যে নির্দিষ্ট ওজনের বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প আছে, তা নির্দিষ্ট আর্দ্রতা। একে আর্দ্রতার গুণাঙ্কও বলা হয়। প্রতি কেজি বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, তা গ্রামের দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। আগেরটাও কিন্তু আমরা চরম আর্দ্রতা দেখেছিলাম, কি সেটাও গ্রামের দ্বারা প্রকাশ করা হচ্ছে, যে 20 গ্রাম পার কে হয়েছে তো, 20 গ্রাম পার কেজি। এখানেও কিন্তু দেখো তেমন 30 গ্রাম পার প্রতি কেজি, অর্থাৎ
যে প্রতি কেজি বায়ুতে যে জলীয় বাষ্প রয়েছে সেটাই কিন্তু বিশেষ আর্দ্রতা, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো কি আপেক্ষিক আর্দ্রতা। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং নির্দিষ্ট উষ্ণতার নির্দিষ্ট বায়ুর যে সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থাকে তাকেই কিন্তু আমরা কি বলছি, যে আপেক্ষিক আর্দ্রতা। বায়ুকে সম্পৃক্ত করতে যত পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুই এর অনুপাত কিন্তু হলো আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ সম্পৃক্ত আর অসম্পৃক্ত বায়ুর যে এই দুইয়ের যে অনুপাত, সেই অনুপাতকে আমরা কি বলছি বলতো, আপেক্ষিক আর্দ্রতা। এটি প্রকাশ করা হয় শতকরা হিসেবে পূর্ণমানে। অর্থাৎ শতকরা হিসেবে কিন্তু বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু প্রকাশ করা হয়। আর্দ্রতার গুরুত্ব। 2 নম্বর রয়েছে দেখো আর্দ্রতার গুরুত্ব। গুরুত্বগুলি কি কি? 1 নম্বর, আর্দ্রতার উপস্থিতির কারণেই ঘনীভবন ঘটে। যদি আর্দ্রতা বাতাসে না থাকতো তাহলে কিন্তু ঘনীভবন প্রক্রিয়া ঘটতো না। আর্দ্রতার জন্যই কিন্তু জলটা বাষ্পীভূত হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে না, বাষ্পীভবনের মাধ্যমে কিন্তু ঘনীভবন প্রক্রিয়াটা হচ্ছে, তাই তো? তাহলে আর্দ্রতা না থাকলে কি ঘনীভবন হতো? হতো না। 2, বিকিরিত শক্তিকে এই আর্দ্রতা শোষণ করে। অর্থাৎ যে সূর্য থেকে যে বিকিরিত শক্তি ফিরে যায় সেটাকে শোষণ করে কিন্তু এই আর্দ্রতা। নাম্বার 3, জলচক্রে আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই তো? আর্দ্রতা না হলে জলটা বাষ্পীভূত হবে কি করে, তাই না? বাষ্পীভূত হয়েই তো ঘনীভবন প্রক্রিয়াটা হবে। তাহলে সমস্ত বিষয় কিন্তু একে অপরের সাথে রিলেটেড বা কানেক্টেড। জলচক্রে কিন্তু সমস্ত বিষয় একে অপরের সাথে কানেক্টেড। নাম্বার 4, অতিরিক্ত আর্দ্রতা স্যাঁতসেঁতে এবং কম আর্দ্রতা শুষ্ক অবস্থার সৃষ্টি করে। তাহলে অতিরিক্ত যদি আর্দ্রতা থাকে তাহলে কি হবে? স্যাঁতসেঁতে হবে। এবং যদি কম আর্দ্রতা থাকে একদম তাহলে শুষ্ক পরিবেশের সৃষ্টি করবে। এখন কিন্তু আমাদের শীতকাল এখানে, তাহলে এখন কিন্তু আর্দ্রতা বাতাসে অনেকটাই কম, ফলে কিন্তু শুষ্ক অবস্থা বিরাজ করছে। কিন্তু যখন বর্ষাকালে বা গরমের সময় দেখবে আর্দ্রতা বাতাসে যথেষ্ট বেশি থাকে, তখন কিন্তু স্যাঁতস্যাঁতে আবহাওয়া লক্ষ্য করা যায়। এরপর নাম্বার 5, অস্বস্তিসূচক মাত্রা আর্দ্রতা দ্বারা কিন্তু নির্ধারিত হয়। অস্বস্তিসূচক মাত্রা অর্থাৎ তোমরা এরকম শুনেছো যে আজ বাতাসে আর্দ্রতা খুবই বেশি, ফলে মানুষ দেখবে হাঁপিয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে। এই যে সূচকটা মাপা হয় কি কিভাবে না, অস্তিত্ব সূচক। ঠিক আছে, অস্বস্তি যে হয় মানুষের তার মাধ্যমে কিন্তু আর্দ্রতার বা আর্দ্রতার দ্বারা কিন্তু নির্ধারিত হয়। আচ্ছা, এরপর আমরা দেখবো যে সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ু কি জিনিস, তাই তো? একটু আগে তোমাদের বললাম না যে সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ুর যে অনুপাত সেটাই কিন্তু হলো আপেক্ষিক আর্দ্রতা। সম্পৃক্ত হচ্ছে কি জিনিস দেখো, যে উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কিন্তু বাড়ে। যদি বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যায় তাহলে কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে গেলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে, এবং উষ্ণতা কমলে কিন্তু সেটা আবার কমে যাচ্ছে। যখন কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু সর্বোচ্চ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে তা হলো কিন্তু সম্পৃক্ত বায়ু। অর্থাৎ কোনো একটি সময়ে নির্দিষ্ট যে বায়ু যেটা সর্বোচ্চ জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে তাকে আমরা কি বলবো, সম্পৃক্ত বায়ু। বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় কিন্তু 100%। তাহলে বায়ু যদি সম্পৃক্ত হয় তাহলে 100% হবে। অপরদিকে অসম্পৃক্ত বায়ু কি, যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ ধারণ ক্ষমতা থেকে জলীয় বাষ্প যদি কম থাকে, ঠিক আছে, জলীয় বাষ্প যদি কম থাকে তখন তা হলো কিন্তু অসম্পৃক্ত বা অপরিপৃক্ত বায়ু। অসম্পৃক্ত বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা থাকে কিন্তু 100% এর কম। তাহলে সম্পৃক্ত বায়ু থেকে 100% এর বেশি, আর অসম্পৃক্ত থাকে কিন্তু 100% এরও কম। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ঘূর্ণবাদ এবং প্রতিভ ঘূর্ণবাদ সম্পর্কে। আজকে কিন্তু আমরা এই প্রতিভ ঘূর্ণবাদ এবং ঘূর্ণবাদ এই দুটির পার্থক্য কিন্তু আমরা জানবো। হুম, আমরা অলরেডি এই ক্লাসটা আগে করে এসেছি। আজকে কেবলমাত্র আমরা পার্থক্য দুটি কিন্তু জানবো। পরীক্ষায় কিন্তু এই পার্থক্য খুব আসে, তাই কিন্তু তোমাদের সাথে এটা আলোচনা করছি। দেখো, ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদ, কেন্দ্র বা নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ। তাহলে ঘূর্ণবাদের কি, কেন্দ্রে কিন্তু নিম্নচাপ লক্ষ্য করা যায় আর বাইরে কিন্তু হয় উচ্চচাপ। দেখো এই যে ঘূর্ণবাদের কেন্দ্রে কিন্তু নিম্নচাপ এবং বাইরে কিন্তু উচ্চচাপ বিরাজ করে।
ঠিক আছে। আর প্রতিভ ঘূর্ণবাদের কি, প্রতিভ ঘূর্ণবাদের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা, যে মাঝখানে অর্থাৎ কেন্দ্রে কিন্তু উচ্চচাপ এবং বাইরের দিকে কিন্তু নিম্নচাপ বিরাজ করে। এরপরে রয়েছে দেখো ভিত্তি অনুযায়ী বায়ু। কেন্দ্রে প্রবল বাতাস উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু ঘড়ির কাঁটার দিকে প্রবেশ করে। তাহলে বায়ু কিভাবে প্রবেশ করে, যে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার যেদিকে ঘোরে সেই দিকে কিন্তু বায়ু প্রবেশ করে। আর প্রতিভ ঘূর্ণবাদে কি, যে মৃদুমন্দ বাতাস উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে প্রবেশ করে, ঠিক উল্টোটা কিন্তু। ঠিক আছে। এবারে রয়েছে দেখো এর প্রভাব। ক্ষণস্থায়ী দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে এবং প্রবল ক্ষয়ক্ষতি হয় কিন্তু এই ঘূর্ণঝড়। তাহলে আমরা জেনেছিলাম না যে বিভিন্ন রকম ঘূর্ণিঝড়ের নাম, যে আমফান, ফানি, আয়লা, তারপরে হুদহুদ, এগুলো কিন্তু সবই ঘূর্ণিবাত বা ঘূর্ণবাত। এগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি করে এবং দুর্যোগ সৃষ্টি করে। অপরদিকে প্রতিভ ঘূর্ণিবাত দীর্ঘস্থায়ী ও শান্ত আবহাওয়া বিরাজ করে এবং ক্ষয়ক্ষতি কিন্তু হয় না। অঞ্চল, কোন অঞ্চলে ঘূর্ণিবাতটা বেশি হয়, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু এটা উৎপত্তি ঘটছে। এবং প্রতিভ ঘূর্ণিবাত কোথায়, শীতল মেরু অঞ্চলে অর্থাৎ স্থলভাগে কিন্তু উৎপত্তি ঘটছে। অর্থাৎ এক কথায় ঘূর্ণিবাত কিন্তু সমুদ্র বা জলভাগে উৎপন্ন হচ্ছে। অপরদিকে যে প্রতিভ ঘূর্ণিবাত রয়েছে সেটি কোথায় উৎপন্ন হচ্ছে, না সেটি কিন্তু উৎপন্ন হচ্ছে স্থলভাগে। তাহলে এটাই হলো ঘূর্ণিবাত ও প্রতিভ ঘূর্ণিবাতের পার্থক্য। তো স্টুডেন্ট, আজকের এই পর্যন্তই ক্লাস আমাদের। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তারপরে যে বিষয়গুলো রয়েছে, যেমন ঘনীভবন, ঘনীভবনের বিভিন্ন রূপ, এছাড়া আর কি ছিল, যে মেঘ, বৃষ্টি, এই সম্পর্কে কিন্তু আলোচনা করব। আজকের আমরা যেটুকু পড়লাম সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা জানব। আচ্ছা, 1 নম্বর তোমরাই বলার চেষ্টা করো যে বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বায়ু দেখা যায়, বলো। ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে স্তরটা রয়েছে তার সেটার নাম কি, ট্রপোপজ। ভেরি গুড। তাহলে বায়ুমণ্ডলের ট্রপোপজ স্তরে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, জেট বায়ু নাম নাম কেন এমন জেট বায়ু হলো, তাই তো, বলো। খুব সহজ, জেট বায়ুর নামকরণ কি করে হয়েছে জেট বায়ু? ভেরি গুড। যে জেট বায়ু কিন্তু নামকরণ হয়েছে যে আমেরিকার যে বোমারু বিমানগুলি রয়েছে, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আকাশে উঠতো, তারা কিন্তু প্রথম এই হাওয়াটার বা এই যে বায়ুটার কথা কিন্তু প্রথম জানতে পারে, যেটি পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু প্রভাবিত হয়। তারই নাম অনুসারেই কিন্তু করা হয়েছে এটির নামকরণ কি, জেট বায়ু। বায়ু প্রবাহের দিক নির্ণয় কিসের সাহায্যে, বলো। খুব সহজ প্রশ্ন। বায়ু দিক নির্ণয় করা হয় কিসের সাহায্যে? বাত পতাকার সাহায্যে। ভেরি গুড। নাম্বার 3 হয়ে গেল। নাম্বার 4, বায়ুর গতিবেগ মাপা হয় কিসের কোন যন্ত্রে? খুব ইম্পর্টেন্ট। ভেরি গুড। যে কি, না অ্যানেমোমিটারে কিন্তু বায়ুর গতিবেগ মাপা হয়। নাম্বার 5 দেখো জলচক্র কি, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ জল বাষ্পীভূত হচ্ছে, ঘনীভূত হচ্ছে, তাই না? তারপরে অধঃক্ষেপণ করছে, পৃষ্ঠপ্রবাহ করছে, পুনরায় যে এইভাবে ঘুরে এসে বৃষ্টির মাধ্যমে জল আবার পৃথিবীতে ফিরে আসছে, সেই যে চক্রটাকে, এই চক্রটাকেই কিন্তু আমরা কি বলছি, যে অবিরাম এই চক্রটা চলছে পৃথিবীতে, এই চক্রটাকে আমরা কি বলছি, জলচক্র। আচ্ছা, বায়ুর শক্তি মাত্রা নির্ণায়ক স্কেল কি, বলো। বায়ুর শক্তি মাত্রা নির্ণায়ক স্কেল কি? ভেরি গুড। যে বিউফোর্ড স্কেল কিন্তু হলো বায়ুর শক্তিমাত্রা নির্ধারক স্কেল। আচ্ছা স্টুডেন্ট, বলো তো যে বায়ুর গতিবেগ, এই গতিবেগের একক কি, বায়ুর গতিবেগের একক কি? ভেরি গুড। বায়ুর গতিবেগের একক হলো কিন্তু নট, তাই তো। আচ্ছা, এবারে দেখো সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ু কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ু কাকে বলে। তা তোমরা বলো সম্পৃক্ত বায়ু কাকে বলে। উষ্ণতা বাড়লে বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু, বা বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কিন্তু বাড়ে। আর উষ্ণতা কমলে এই বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কিন্তু কমে। যখন কোনো নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে কিন্তু আমরা বলবো
সম্পৃক্ত বায়ু। আর যদি এর তুলনায় সেই জলীয় বাষ্পটা কম থাকে তখন তাকে আমরা কি বলবো, যে অসম্পৃক্ত বায়ু। তাই তো? আচ্ছা, এরপরে দেখো 8 নম্বর রয়েছে প্রতীব ঘূর্ণবাদ ও ঘূর্ণবাদের পার্থক্য কি। এক্ষুনি আমরা পড়লাম এটা। বলো, ঘূর্ণবাদের পার্থক্য কি? ঘূর্ণবাদ কোথায় সৃষ্টি হয়? সমুদ্রে। ভেরি গুড। আর প্রতীব ঘূর্ণবাদ সৃষ্টি হয় কিন্তু স্থলভাগে। তাই তো? ঘূর্ণবাদের কেন্দ্রে থাকে নিম্নচাপ এবং বাইরের দিকে থাকে উচ্চচাপ। ঠিক বিপরীতে প্রতীব ঘূর্ণবাদের কেন্দ্রে থাকে কিন্তু উচ্চচাপ এবং বাইরের দিকে থাকে কি না, নিম্নচাপ। তাই তো? তো এগুলোই পার্থক্য। ঠিক আছে স্টুডেন্ট, আশা করি তোমরা অধঃক্ষেপণ এবং যে রয়েছে জেট বায়ু সেটা সম্পর্কে জেনেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই তাহলে। তোমরা সবাই খুব ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আমি এই অধঃক্ষেপণের আরো যে ভাগগুলি রয়েছে, অর্থাৎ ঘনীভবন, তারপরে বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।